আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা লেকচারে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টারের প্রথম লেকচারটা যাচ্ছে। অ্যান্ড এই ক্লাস থেকে আমি নিচ্ছি না, তোমাদের নতুন একজন টিচার আসছে, অ্যান্ড তোমাদের মেহেদি ভাইয়া। আসসালামু আলাইকুম। আশা করি আমি তোমরা আমি একটু সকলেই বলি তোমাদের। আমার ফ্রেন্ড ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ও তোমাদের হচ্ছে এখন থেকে কেমিস্ট্রি পড়াবে, অ্যান্ড আমি ফিজিক্সের পার্টটা দেখবো, আর তোমাদের ম্যাথ অন্য আর একটা ভাই দেখবে। তার মানে কি তোমাদের পুরো একটা কম্প্যাক্ট টিচার প্যানেল কিন্তু আমরা নিয়ে আসতেছি। তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলো প্লেলিস্ট হচ্ছে একদম তুমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পেয়ে যাবে। তুমি যদি এই ক্লাসগুলো করো তাহলে তোমার একাডেমিক অ্যান্ড তোমার বোর্ডের প্রিপারেশন বলো, অ্যান্ড হচ্ছে তুমি টেস্টের প্রিপারেশন বলো, সব কিছু হয়ে যাবে। তুমি জাস্ট আমাদের লেকচার শিটগুলো দেখো। আমাদের লেকচার শিটে আমরা হচ্ছে তোমার এমসিকিউ অ্যাড করছি, সিকিউ অ্যাড করছি, এভরিথিং। দেন সবগুলো তুমি প্র্যাকটিস যদি করো সঠিকভাবে, তোমার প্রিপারেশন একদম 100-100 হবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টার পদার্থের গঠনের প্রথম লেকচার। যদি তোমরা আমার লেকচারগুলো ভালো মতো দেখো, ইনশাল্লাহ আশা করি তোমাদের আর কোনো এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রবলেম তোমাদেরকে দেওয়া হয়, হোক এসএসসি, হোক তোমাদের টেস্ট এক্সাম, হোক যে কোনো এক্সাম, তোমাদের আশা করি তোমরা কখনো আটকাবা না। তোমাদের শুধু এতটুকু করতে হবে যাতে তোমরা সুস্থভাবে সুন্দর মতো মানে একবারে ধৈর্য সহকারে লেকচারগুলো যদি তোমরা দেখো, তাহলে এই লেকচারটা মেইনলি কাদের জন্য, সেটা হলো আমাদের যারা এসএসসি 2016, 17 এবং 18ও দেখতে পারবে। ওকে, এখন তোমরা আশা করি মনোযোগ সহকারে লেকচারটা দেখবে। আমি মোহাম্মদ মাহাদি হাসান রনি, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, তাহলে আমরা শুরু করি আজকে লেকচার। প্রথমে তোমরা দেখো আজকে আমরা মানে কোন কোন বিষয়বস্তু নিয়ে বা এই অধ্যায়ে আমরা কি কি বিষয় নিয়ে শিখব। দেখো, প্রথমে আমাদের কি আছে, মৌলিক ও যৌগিক পদার্থ, তারপরে আছে আমাদের অণু এবং পরমাণু, তারপরে আছে আমাদের মৌলের প্রতীক এবং সংকেত, তারপরে হলো আমাদের পদার্থের মৌলিক কণিকা, তারপরে পরমাণুর মডেল। আমাদের মডেলের মধ্যে রয়েছে আমাদের রাদারফোর্ড মডেল প্লাস আমাদের বোর পরমাণু মডেল। ওকে, দুইটাই আমরা দেখব ইনশাল্লাহ। তারপর হলো আমাদের কোয়ান্টাম সংখ্যার ধারণা। কোয়ান্টাম সংখ্যা বলতে আমাদের 4 ধরনের যে কোয়ান্টাম সংখ্যা রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে সবই দেখব। তারপর আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা সাধারণ দেখব এবং ব্যতিক্রম সবই দেখব, এবং আমাদের যেই আয়ন আছে অর্থাৎ আমাদের আয়নের জন্য আমরা ইলেকট্রন বিন্যাস এখানে দেখব। তারপর হলো আমাদের আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সম্পর্কিত যে আলোচনা আছে তার ব্যবহার সম্পর্কে সেগুলো দেখব, এবং আমরা তারপরে সর্বশেষে ম্যাথগুলো দেখব, মানে এই অধ্যায়ের মধ্যে কী কী ম্যাথ রয়েছে। এছাড়াও আমাদের এখানে যে পরমাণু মডেল রয়েছে না, এই পরমাণু মডেলের মধ্যেও আমাদের যে বোর পরমাণু মডেল সেখানেও দু একটা ম্যাথ রয়েছে, এগুলো আমরা দেখব আস্তে আস্তে। তাহলে আমরা প্রথম লেকচার শুরু করি। দেখো, প্রথম লেকচারে তোমাদের কি আছে একটু বলে নিই। সেটা হলো আমরা এই লেকচারে মানে ফার্স্ট লেকচারে আলোচনা করব হলো আমাদের মেইনলি এই 3টা টপিক নিয়ে, মৌলিক এবং যৌগিক পদার্থ, পরমাণু এবং অণু, এবং মৌলের প্রতীক এবং সংকেত নিয়ে। ওকে, তাহলে লেটস গো, আমরা শুরু করি। ওকে, দেখো প্রথমে আমাদের কি আছে, আমাদের মৌলের প্রতীক এবং মৌলিক পদার্থ এবং আমাদের যৌগিক পদার্থ সম্পর্কে। ওকে, আমরা আশা করি সকলেই জানি, তাই না? আমরা একটা স্লাইড অ্যাড করে দেখি। দেখো, মৌলিক পদার্থ আমরা আশা করি সকলে এই মানে মৌলিক বিষয়টা নিয়ে সবাই আমরা পরিচিত আছি। যেমন আমরা গণিতের মধ্যে, ম্যাথের মধ্যে আমরা আশা করি দেখছি হলো কি মৌলিক সংখ্যা, তাই না? মৌলিক সংখ্যা আমরা জানি, তাই না? মৌলিক সংখ্যা কি, যে সকল সংখ্যাগুলোকে আমরা সেই সংখ্যা ব্যতীত মানে সেই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি তাকে বলা হয় কি মৌলিক সংখ্যা। একইভাবে এই কথাটা এর জন্য সেম। মৌলিক পদার্থ বলতে কি বোঝায়, আমরা মানে মেইনলি যে সকল পদার্থকে আমরা ভাঙবো এবং যে সকল পদার্থকে ভাঙলে আমরা সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাবো না, তাকে বলা হয় কি মৌলিক পদার্থ। ওকে, তাকে বলা হয় মৌলিক পদার্থ। যেমন আমরা একটা সাধারণ উদাহরণ নিয়ে কথা বলি, যখন ধরো
আমরা পানিকে একটা উদাহরণ হিসেবে টানি, পানি, তাই না? আমরা পানিকে ভাঙলে কি পাবো? এইচ এবং ওইচ, তাই না? তাহলে আমাদের কি পানি যেটা, ওটা কি মৌলিক পদার্থ? আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে পানি আসলে কি মৌলিক পদার্থ? আমাদের কিন্তু না, কারণ আমরা পানিকে যদি ভাঙি তাহলে কি পাবো? আমি হাইড্রোজেন পাবো এবং অক্সিজেন পাবো, আমি কি দুইটাই পেয়ে গেলাম না? এখন ধরো আমি এই অক্সিজেনকে যদি অক্সিজেন ভাঙি, একে ভাঙলে আমি অন্য কিছু পাবো না, আমি কিন্তু শুধুমাত্র অক্সিজেনই পাবো, তাই না? ওকে, তাহলে আমি বলতে পারি কি অক্সিজেন একটা মৌলিক পদার্থ। তেমনভাবে হাইড্রোজেন কি, যদি আমি হাইড্রোজেনকে ভাঙি এখানে, তাহলে আমি কি হাইড্রোজেন ব্যতীত অন্য কিছু পাবো? অবশ্যই না, আমরা শুধুমাত্র কি হাইড্রোজেন পাবো, তাই না? এখন আমাদের এখন জানতে হবে মানে মৌলিক পদার্থর, আমরা বুঝতে পারলাম তো মৌলিক পদার্থ কি, যে সকল পদার্থকে আমি ভাঙলে কি বলছে, দেখো এখানে বলছে কি মৌলিক পদার্থ, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে মৌলিক পদার্থ বলে। ওকে ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। যেমন আমরা উদাহরণ নিতে পারি হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, এগুলো সব হলো কি আমাদের মৌলিক পদার্থ। ওকে, আর যৌগিক পদার্থ বলতে কি বোঝায়? যে সকল পদার্থকে ভাঙলে আমরা 2 বা ততোধিক আরও অধিক পেতে পারি, ওকে, তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন আমি বলতে পারি পানি, একটু আগে যে পানির উদাহরণ দেখলাম, একে ভাঙলে আমি কি হাইড্রোজেনে পাবো, আবার অক্সিজেনে পাবো, দুইটাই পাবো, তাই না? ওকে, এখন তোমাদের এটার জন্য কয়েকটা তথ্য আমাদের মাথায় রাখতে হবে। এমসিকিউর জন্য অনেক সময় তোমাদেরকে দেওয়া হয়। যেমন আমাদের প্রকৃতির মধ্যে, মানে আমাদের এই জগতের মধ্যে কয়টা পদার্থ আবিষ্কৃত হয়েছে, মানে আমাদের কয়টা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। আমি বলতে পারি মৌলিক পদার্থ হলো আমাদের কয়টি? একশো 18টি। কীভাবে 118টি আমি বললাম? ধরো আমরা দেখে আসি তাহলে কীভাবে। দেখো এই যে পিরিয়ডিক্যাল টেবিল আমাদের, মানে পর্যায় সারণী কি প্রত্যেকটা মৌলের কি ইন্ডিভিজুয়ালি ধর্ম আছে না? আমি ধরলাম ধরো হাইড্রোজেন, তাই না? দেখো হাইড্রোজেন কি, যদি আমি হাইড্রোজেনকে ভাঙি আমি কি হিলিয়াম পাবো নাকি আমি লিথিয়াম পাবো? কোনো কিছু পাবো? কখনোই না। কিন্তু আমি যদি হাইড্রোজেনকে ভাঙি আমি শুধু হাইড্রোজেনই পাবো, তাই না? আমি যদি হিলিয়ামকে ভাঙি আমি কি অন্য কিছু পাবো? কখনোই না, তাই না? আমি যদি O2কে ভাঙি, তাই না? O2 কি দুইটা আছে না? ওকে ভাঙলে কি পাবো? ও এবং পাবো, ও পাবো, তাই না? এটা কিন্তু আমাদের যৌগ হয়ে গেছে। কেন হয়ে গেছে? আমি মৌলিক পদার্থের ডেফিনেশনে পেয়েছিলাম, আমি শুধুমাত্র পদার্থকে ভাঙলে সেই পদার্থই পাবো, কিন্তু এখানে কি দুইটা দ্বারা গঠিত হয়েছে না? সো এটাকে আমি অণু বলবো বা যৌগ বলবো। ওকে, এটা আমরা পরে আলোচনা করব। এখন দেখো আমাদের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর মধ্যে কয়টা মূল রয়েছে? আমাদের সর্বশেষ লেটেস্ট যে ভাষণ 2012 সালে অনুসারে আমাদের পর্যায় সারণীর মধ্যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। এবং এই 118টা মৌল হলো কি প্রত্যেকটাই কিন্তু আমাদের মৌলিক পদার্থ। ওকে, মৌলিক পদার্থ বা মৌল, তাই না? তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো অনেকে কনফিউশন হয়ে যায় মৌলিক পদার্থ মানে কি। মৌলিক পদার্থ মানে মৌলই। ওকে ওকে, মৌলিক পদার্থ মানে মৌলই। কারণ কি? কারণ আমি এই পর্যায় সারণীতে যদি যে কোনো একটা পদার্থকে ভাঙলে আমি সেই পদার্থই পাবো। আমি কিন্তু ধরো আমি জিঙ্ককে ভাঙলাম, আমি কি জিঙ্কে ভাঙলে নিকেল পাবো বা আমি কি অন্য কিছু পাবো? না, আমি কিন্তু জিঙ্কে যদি আমি ভাঙি তাহলে আমি জিঙ্কই পাবো, আমি কিন্তু অন্য কিছু পদার্থ পাবো না। ওকে, তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে, মৌলিক পদার্থ মানে মৌলই। তাহলে আমি বলতে পারি কি আমাদের পর্যায় সারণীতে ইন্ডিভিজুয়ালি মৌলিক পদার্থ হলো 118টি। ওকে, এর মধ্যে এই যে মৌলিক পদার্থ, এর মধ্যে আমাদের ধাতু হলো 94, 94টি। ওকে, এবং এর মধ্যে আমাদের ধাতু হলো 94টি। তোমাদের কিন্তু এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। ওকে, আর এর মধ্যে যে অধাতু সেটা হলো কি আমাদের অধাতু হলো 18টি। ওকে, আমাদের অধাতু হলো 18টি। ওকে, এবং আমাদের অধাতু হলো 18টি। তাহলে আর অপধাতু মানে কি? অপধাতু মানে হলো যেগুলো ধাতুর ধর্ম বা অধাতু ধর্ম বোধ মিক্স করে থাকে, মানে ওই পদার্থের মধ্যে তোমার ধাতুর ধর্ম থাকবে এবং অধাতু বোধ থাকবে। সে সকল পদার্থ কয়টা? যদি আমি বলতে পারি এগুলোকে বলা হয় অপধাতু। ওকে, অপধাতু হলো 6টা। ওকে, তাহলে বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি হলো কি আমাদের পর্যায় সারণীর মধ্যে মৌলিক পদার্থ বা মৌল হলো কতটি? 118টি, তাই না? 118টির মধ্যে আমাদের ধাতু হলো কয়টি? 94টি, এবং অধাতু হলো আমাদের 18টি, এবং অপধাতু যেগুলো মিক্স বৈশিষ্ট্য ধারণ করে সেগুলো হলো কয়টি? 6টি। ওকে, এখন আমাদের মাথায় রাখতে হবে এই যে মৌলিক পদার্থ যে 118টি আমরা দেখলাম, তাই না? এখানে আমাদের মৌলিক পদার্থ 18 দেখলাম, এগুলোর মধ্যে কিছু কিন্তু আমাদের
আবিষ্কৃত হয়েছে প্রাকৃতিকভাবে, মানে যেগুলোকে আমরা প্রকৃতির মধ্যেই খুঁজে পাইছি, তাই না? আর কিছু আমাদের গবেষণাগারে বা ধরো যখন এগুলো নিয়ে আমাদের রিসার্চ করা হয়েছে, গবেষণা করা হয়েছে, তখন বিজ্ঞানীগণ সেই গবেষণাগারে খুঁজে পাইছে। তাহলে আমরা দেখি আমরা কয়টি প্রকৃতির মধ্যে পাইছি। আমরা প্রকৃতিতে পেয়েছি হলো 98টি, আর আমরা গবেষণাগারে যে প্রস্তুত করছি সেটা হলো 20টি। তাহলে কি হলো টোটাল? দেখো, গবেষণাগারে আমরা পেয়েছি হলো 20, আর প্রকৃতিদের মধ্যে আমরা পেয়েছি হলো 94, মানে 98টি। ওকে, এবং এখন আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের দেহ কিন্তু, মানে আমাদের যে বডি, সেখানে কিন্তু অসংখ্য মৌলিক পদার্থ বা মৌলও রয়েছে। জানো, আশা করি তোমরা জানার কথা এটা। মৌলিক পদার্থের মধ্যে, অর্থাৎ আমাদের বডির মধ্যে 26টি, আমাদের যদি আমি লিখি আমাদের মানব দেহের মধ্যে, আমাদের মানব দেহের মধ্যে 26টি ইন্ডিভিজুয়ালি মৌলিক পদার্থ বা মৌল রয়েছে। ওকে, আমাদের কিন্তু এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু হবে না, অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন আবার ব্যাক করি। ওকে, বুঝতে পারছি আশা করি। এখন তোমাদের জন্য কিছু এমসিকিউ এখানে রয়েছে, সেটা হলো দেখো, বলছে কোনটি মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ দেখো কোনটা হবে? বায়ু, তাই না? বায়ু কি মৌলিক পদার্থ? বায়ুর সংকেত কি বলো তো? O2, তাই না? O2 কি মৌলিক পদার্থ? নো। দেখো চুন, চুনের সংকেত কি? চুনের সংকেত কি জানো? CaO, চুন। ওকে, চুনা পাথরের সংকেত কি? CaCO3। যদি আমি একে ভাঙ্গি তাহলে কি উৎপন্ন হবে? CaO প্লাস CO2, তাই না? এটা হলো আমাদের চুন, আর এটা হলো আমাদের চুনা পাথর। ওকে, তাহলে যদি আমি চুনকেই ভাঙ্গি তাহলে কী হবে? আমি একটা ক্যালসিয়াম পাই, আর এটা কি পাই? অক্সিজেন পাই। তাহলে আমাদের কি চুন কি আমাদের মৌলিক পদার্থ হবে? কখনোই না। এখন সোনা হলো কি আমাদের মৌলিক পদার্থ। কীভাবে সোনা মৌলিক পদার্থ? আমরা যদি আবার পিরিয়ডিক্যাল টেবিলে ফিরে আসি, দেখো এখানে সোনা কোনটা হবে? সোনার সংকেত কোনটা? দেখো আমাদের SB, দেখো সোনার সংকেত কোনটা? SN কোথায় আছে? AG, AU, এই যে এটা হলো আমাদের কি সোনার সংকেত। ওকে, AU মানে হলো আমাদের সোনা বলে, বা গোল্ড যাকে আমরা বলি, সেটা হলো আমাদের কি মৌলিক পদার্থ। ওকে, আরেকটা জিনিস একটু মাথায় রাখো, সেটা হলো জিঙ্ক, তাই না? এই জিঙ্কটা হলো আমাদের কি মৌলিক পদার্থ। জিঙ্কের অপর নাম হলো দস্তা, এটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। জিঙ্কের অপর নাম দস্তা। ওকে, তাহলে আমরা আবার ফিরে আসি। তারপরে কি অপশন কি বলছে? ব্রোঞ্জ। আচ্ছা, ব্রোঞ্জটা কি? আশা করি ব্রোঞ্জের সাথে আমরা সকলেই পরিচিত। ব্রোঞ্জটা হলো আমাদের, আমরা যাকে কাঁসা বলি, কাঁসা, আমরা চেনা কথা তো, কাঁসার যে প্লেট। ওকে, কাঁসা, ব্রোঞ্জের অপর নাম হলো কাঁসা। এই কাঁসা কী দিয়ে গঠিত? কাঁসা আমাদের জিঙ্ক দিয়ে, মিন দস্তা দিয়ে গঠিত, প্লাস আমাদের গঠিত হলো তামা দিয়ে। ওকে, তাহলে তামা এবং আমাদের জিঙ্ক মিলে গঠিত হবে আমাদের কি ব্রোঞ্জ বা পিতল। ওকে, এখানে আমরা আরেকটা ইনফরমেশন জেনে রাখবো, সেটা হলো আমাদের যে পিতল রয়েছে, পিতল আমরা বলি না পিতলের জিনিস, তাই না? পিতল কি দিয়ে গঠিত? পিতল মূলত আমাদের তামা এবং দস্তা, আমাদের জিঙ্ক দিয়ে এবং আমাদের তামা এবং দস্তা দিয়ে, এই দুটো দিয়ে গঠিত। ওকে, এটাও কিন্তু আমাদের ইনফরমেশন মাথায় রাখতে হবে, অনেক সময় এমসিকিউ তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখানে মৌলিক পদার্থ কোনটা? সোনা হবে। ওকে, যার সংকেত কি মাথায় রাখবা? AU। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। কি বলছে দেখো, বলছে এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি? বলো তো তোমরা, এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি বা মৌল কতটি? 118টি না? ওকে, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? এটা কিন্তু আমি কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো যখন আমরা ধরো এমসিকিউ সলভ করব, তখন কিন্তু আমাকে সবগুলো অপশন দেখেই লিখে ফেলতে হবে। মানে এই সংখ্যাটা কোথায় আমি পাইছি, এই সংখ্যাটা আমি কোথায় দেখছি, এই সংখ্যাটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, যদি তুমি এইভাবে সলভ করো, দেখবা একসময় তোমার এগুলো বোঝা সহজ হয়ে যাবে, বা এগুলো মাথায় থাকবে। যত লিখবা তত তোমার মাথায় থাকবে এগুলো। এখন দেখো এই 118 কি? 118 হলো আমাদের মৌল আছে। আর 94 কোথায় দেখলাম? 94 কিন্তু আমরা প্রকৃতির মধ্যে বা প্রকৃতিতে আমরা পাইছি। ওকে, প্রকৃতির মধ্যে পাইছি হলো আমরা 94টি। ওকে, আর 84 কি কোনো শব্দ আমরা দেখছি এই পর্যন্ত? না, তাহলে দরকার নেই আমার। আর 26 এটা কোথায় দেখছি আমরা? মনে আছে? মানব দেহে, তাই না? আমাদের মানব দেহে যেই মৌলিক পদার্থ বা মৌল রয়েছে সেগুলো 26টি। ওকে, তাহলে আমি কিন্তু অপশন থেকে লিখে ফেললাম, আমি এই সংখ্যাগুলো কোথায় দেখছি, এগুলো কিন্তু আমাদেরকে পারতে হবে। ওকে, এখন দেখো তোমাকে বলছে প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থ সংখ্যা কয়টি? এখন আশা করি তোমরা ইজিলি কোশ্চেনটা আনসার দিতে পারবা। এটা তোমাদের জন্য
ধরো আমি রেখে দিলাম, তোমরা এটা কমেন্টের মধ্যে জানিয়ে দিবে। ওকে, তারপরে দেখো তোমাকে কি বলা হয়েছে, মানব শরীরে মোট মৌলিক কতটি ভিন্ন ভিন্ন মৌল রয়েছে, এটাও আশা করি তোমাদের জানার কথা, তাই না? কয়টা হবে বলো তো? 26। আর 20টি আমরা কোথায় দেখছিলাম? 20টি যে আমরা পড়লাম এই যে স্লাইডের মধ্যে, 20টি কোথায় দেখছিলাম? যে মৌলগুলো মেইনলি আমরা পর্যায় সারণীর মধ্যে গবেষণাগারে আবিষ্কার করেছিলাম, তাই না? এগুলো হলো কি 20টি। ওকে, 94 আমরা সকালে পরিচয় আসি, 118 আশা করি কোথায় আছে আমরা জানার কথা। ওকে, এখন দেখো তোমাকে বলছে পানিকে, আচ্ছা এখানে একটু ভুল আছে, সেটা হলো পানিকে যদি আমি ভাঙি, পানিকে ভাঙলে আমি কোন কোন মৌল পাবো, তাই না? আমি একটু আগে তোমাদের দেখানো হয়েছিল, পানিকে যদি আমি ভাঙি তাহলে এখানে হবে কতটি, পানিকে ভাঙলে কতটি মৌল পাবো এটা বলছে। এখন ধরো আমি পানিকে ভাঙি, তাই না? পানিকে যদি ভাঙি তাহলে কি পাবো? আমি এইচ পাবো এবং ও পাবো, তাই না? তাহলে মৌল পাইলাম কতটি? আমি কিন্তু তোমাকে মানে এখানে একটু কনফিউজ হতে পারো, সেটা হলো কি, আমি এইচ ও দুইটা ভাঙলাম না, তাহলে আমি কি পেলাম? আমি দুইটা এইচ পেলাম আবার ও পেলাম, তাই না? তাহলে আমি মৌল পাইছি কতটি? আমি কি মৌল পাইছি 3টি? আমি এটা বলবো? কখনোই না, মৌল কিন্তু ইন্ডিভিজুয়াল একটা করে, তাই না? তাহলে মৌল এখানে একটা পাইলাম এইচ এবং আরেকটা পেলাম কি ও, তাহলে আমি মৌল পাইছি কতটি? আমি মৌল পেয়েছি 2টি। ওকে, মাথায় রাখতে হবে কিন্তু এটা, 3টি কিন্তু অপশন হবে না, 3টি কিন্তু তোমাদের অপশন হবে না, কারণ আমাদের মৌল হলো 2টা। ওকে, এখন দেখো বলছে পানিতে হাইড্রোজেন, ভুল লিখছি এটা হলো পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? আচ্ছা এটা একটু দেখাই দিই, পানিতে অনুপাত, আমি কিভাবে অনুপাতটা বের করি? অনুপাত কার জন্য হবে? আমার কি অনুপাত মৌলের জন্য হবে? না, মৌল কিন্তু সিঙ্গেল। আমার অনুপাত হবে কার জন্য? আমার অনুপাত হবে হলো যৌগের জন্য হবে। ওকে, বা যৌগিক পদার্থের জন্য হবে। এখন তোমাকে আরেকটা মানে অন্য এক্সাম্পল দিয়ে দেখাই দিই, যেরকম আমরা আশা করি সকলেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে পরিচিত আছি। ওকে, যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙি আমি কি পাবো? একটা এইচ পাবো না? আরেকটা কি পাবো? আমি ক্লোরিন পাবো। যদি তোমাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিনের অনুপাত কত, আমি কি বলবো? হাইড্রোজেন কয়টা আছে? একটা না? ক্লোরিন কয়টা আছে? একটাই তো আছে, তাই না? তাহলে কি বলবো? 1:1। ওকে, একই সেম কথা যদি তোমাকে আমি যদি বলি পানিতে, তাহলে আমি পানিকে যদি ভাঙি কি হবে? H2 না? তাহলে আমাদের এইচ কয়টা? 2টা না? আর ও কয়টা? একটা না? তাহলে আমি অনুপাত কি পাবো বলো তো তোমরা? 2:1। ওকে, তাহলে আমাদের দেখো অপশন কি হবে? 2:1। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের জন্য একটা কোশ্চেন রেখে যাই, সেটা হলো তুমি এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, H2SO4 এই যৌগের নাম কি বলো দেখি তো, পারো কিনা তোমরা? ফার্স্টে নিজেরা একটু ভাবো এটার নাম কি। এটার নাম হলো আমাদের সালফিউরিক অ্যাসিড। ওকে, এটার নাম হলো আমাদের সালফিউরিক অ্যাসিড। এটা কিন্তু আমাদের স্ট্রং অ্যাসিড, মাথায় রাখতে হবে। এটা হলো আমাদের কি স্ট্রং অ্যাসিড। আমরা স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিড নিয়ে আলোচনা করব পরে, এখন না। মানে কেন এটা স্ট্রং অ্যাসিড, কেন এটা উইক অ্যাসিড, এটা আমরা পরে পরবর্তী লেকচারে বা কোনো এক সময় আলোচনা করব। এখন কোশ্চেন কি? কোশ্চেন হলো তোমার এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে তোমার হাইড্রোজেন অনুপাত, সালফার অনুপাত, অক্সিজেনের অনুপাত কত হবে এটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, কোশ্চেন লিখবে। ধরো আমি লিখে দিই এখানে কুইজ নাম্বার, এটা হলো 02। আরেকটা কোথায় দিয়েছিলাম এটা কুইজ নাম্বার, দেখো তো, এই যে এটা কুইজ, এটা হলো কুইজ নাম্বার আমাদের 01। তোমরা নাম্বার লিখে জানিয়ে দেবে। ওকে, আশা করি ওই চ্যাপ্টার শেষ, মানে ওই পার্টটা আমাদের শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদের মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে আলোচনা এখানে শেষ। এখন আমরা আসবো হলো অণু এবং পরমাণু নিয়ে, তাই না? অণু এবং পরমাণু, অণু কি এবং পরমাণু কি? 2টা, তাই না? আচ্ছা, পরমাণু বিষয়টা কি? পরমাণু কি যদি আমি সহজভাবে বলি, পরমাণু হলো আমাদের মৌলিক পদার্থের বংশধর। সহজ কথা একবারে। তাহলে কি বললাম? মৌলিক পদার্থকে, পরমাণু হলো আমাদের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ওকে, তাহলে কি বলতে পারি? পরমাণু যাহা আমাদের মৌল তাহা, অর্থাৎ আমাদের মৌলিক পদার্থ তাহা। ওকে, বুঝতে পারছো আশা করি। আর অণু কি? অণু হলো তোমার যদি একাধিক পরমাণু একসাথে যুক্ত হয় এবং তারা যদি রাসায়নিক বন্ড গঠন করে, তাকে বলি আমি অণু। ওকে, তাহলে পরমাণু হবে কি? পরমাণু হবে আমাদের হাইড্রোজেন,
পরমাণু হবে আমাদের অক্সিজেন, পরমাণু হবে আমাদের ক্লোরিন, অসংখ্য এক্সাম্পল আমাদের আছে পরমাণু এবং অণু সম্পর্কে। ওকে, এখন তোমাদের মেইনলি অণুটা একটু বেশি ইম্পর্টেন্ট। আশা করি পরমাণু তো বলেই দিলাম, পরমাণু যাহা মৌলিক পদার্থ তাই। ওকে, আর এখানে বলার কিছু নাই। আর অণু কি? অণু হলো যদি দুই পাতাতে এটা বলছি, পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হয় তাকে বলা হয় কি? অণু। এখন রাসায়নিক বন্ধনটা কি? রাসায়নিক বন্ধন সম্পর্কে আমাদের 5th চ্যাপ্টারে আসবে, এটা আমরা পরবর্তী দেখব। এখন শুধুমাত্র জেনে রাখি অণুটা আমার কীভাবে গঠিত হবে। কি বললাম? একাধিক পরমাণু মিলে, আমাদের কিন্তু একটা মিলে কখনোই অণু হবে না, একাধিক পরমাণু মিলে। একাধিক পরমাণু বলতে আমরা কি বুঝি? ধরো আমার কাছে হাইড্রোজেন আছে একটা পরমাণু, আর একটা আছে ক্লোরিন পরমাণু, তাহলে বোথ মিলে কি গঠিত হবে? হাইড্রোজেন ক্লোরাইড, তাই না? এখন ধরো তোমার কাছে আছে অক্সিজেন একটা পরমাণু, আরেকটা আছে অক্সিজেন পরমাণু, তাহলে দুইটা অক্সিজেন পরমাণু মিলে আমাদের কি গঠিত হবে? আমাদের গঠিত হবে হলো আমাদের O2। ওকে, আশা করি আমাদের বুঝতে পারার কথা এগুলো। এখন আমাদের মেইনলি অণুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আমাদের মৌলিক অণু, আরেকটা হলো যৌগিক অণু। মৌলিক অণু বলতে আমরা কি বুঝি? মৌলিক অণু বলতে আমরা কি বুঝি? মৌলিক অণু হলো যখন একই ধরনের পরমাণু মিলে। ওকে, কি বললাম? যখন আমাদের একই ধরনের পরমাণু মিলে যৌগ গঠন করবে, ওকে, বা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে, তাকে বলা হয় কি? আমাদের মৌলিক অণু। আর যৌগিক অণু কি? যখন তোমার একাধিক পরমাণু থাকবে, মানে ইন্ডিভিজুয়ালি ভিন্ন ভিন্ন পরমাণু থাকবে, ওকে, তখন তাকে বলা হয় যৌগিক অণু। যখন কি বললাম? ভিন্ন ভিন্ন যখন আমাদের ভিন্ন ভিন্ন পরমাণু থাকবে তখন তাকে বলা হয় কি? আমাদের যৌগিক অণু। ওকে, তাহলে আমরা আসি। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি। এখন ধরো তোমার কাছে দেওয়া আছে O2, তাই না? এবং আরেকটা দেওয়া আছে H2O। এখন বলো তো কোনটা মৌলিক অণু এবং কোনটা যৌগিক অণু? এটা মৌলিক অণু না, কারণ কি? কারণ এটা কি একই ধরনের দুইটা পরমাণু মিলে কি আমাদের গঠিত হয়েছে না? সো এটাকে আমরা কি বলবো? মৌলিক অণু। আর যৌগিক অণু মানে কি বলতাম? কি আমি এক্সাম্পলটা বললাম সেটা কি? যখন আমাদের একাধিক পরমাণু মিলে, মানে একাধিক ভিন্ন ভিন্ন পরমাণু মিলে যখন আমাদের একটা যৌগ গঠন করবে বা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে, তখন তাকে বলা হয় আমাদের কি? যৌগিক অণু। ওকে, আশা করি যৌগিক অণু মৌলিক অণু সম্পর্কে তোমাদের এতটা সমস্যা হবে না। এখন আমরা আসি হলো যৌগ থেকে কিভাবে আমি পরমাণু গণনা করব। ধরো আমার কাছে যৌগ দেওয়া আছে, ধরো আমি দেখলাম HCl একটা যৌগ দেওয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, বা হাইড্রোজেন ক্লোরাইড যাকে আমি বলি রাসায়নিক নাম অনুসারে। ওকে, তাহলে তোমাকে বললো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কয়টি পরমাণু রয়েছে? আমি কিন্তু ইজিলি এটা বলতে পারি, কয়টি পরমাণু রয়েছে? দুইটা না? ওকে, এখন ধরো O2 তোমার কাছে দেওয়া আছে, যে তোমাকে বলে O2-র মধ্যে কয়টা পরমাণু রয়েছে? দুইটা না? পরমাণু কিন্তু রয়েছে দুইটা, তাই না? কারণ এটা কি আমাদের অণু, এই অণুর মধ্যে পরমাণু রয়েছে দুইটা। ওকে, এখন ধরো তোমাকে দিল সালফিউরিক অ্যাসিড H2SO4। এই H2SO4-এর মধ্যে তোমার অণু রয়েছে, সরি পরমাণু রয়েছে কয়টা? পরমাণু রয়েছে কয়টা দেখো তো? হাইড্রোজেন কয়টা? দুইটা। সালফার কয়টা? একটা। অক্সিজেন কয়টা? চারটা। তাহলে মোট কয়টা হলো? দেখো 7টা। ওকে, ওকে, এখন এখানে আমরা একটু জিনিস আসি, সেটা হলো আচ্ছা, এই জিনিসটা তোমাদের একটু কনফিউশন লাগে, সেটা হলো আমাদের কিন্তু যদি আমি বলি পরমাণু, যদি আমি তোমাদেরকে বলি পরমাণু, পরমাণু এবং আমাদের যে মৌল, ওকে, পরমাণু এবং মৌল দুইটা কিন্তু আমাদের সেম কথা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরমাণু এবং মৌল দুইটা কিন্তু একই কথা, যাহাই পরমাণু তাহাই মৌল। ওকে, এবং অণু এবং যৌগ দুইটা কিন্তু সেম কথা, এটা কিন্তু ভাইয়া মাথায় রাখতে হবে তোমাদেরকে। যাহাই অণু তাই আমাদের যৌগ। ওকে, কারণ অণুগুলো যৌগের ক্যারেক্টারিস্টিক সে বহন করে এবং যৌগগুলো অণু। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে। অর্থাৎ আমি কি বলতে পারি? আমি ধরো HCl বললাম বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বললাম। ওকে, এটা কিন্তু এটাকে আমি অণু বলতে পারি, এটাকে আমি যৌগ বলতে পারি, এটা কিন্তু সেম কথাই। এখন ধরো আমি হাইড্রোজেন লিখলাম, এই হাইড্রোজেনকে আমি মৌলও বলবো, আবার এটাকে আমি পরমাণুও বলবো, দুটাই সেম কথা। ওকে, এখন আমরা আসি। ওকে, তোমাদেরকে এখানে একটা পার্থক্য দেওয়া হয়েছে, আমাদের পরমাণু এবং অণুর মধ্যে যে পার্থক্যগুলো আছে এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, এবং এটা অনেক সময় কোশ্চেনে তোমাদেরকে দেওয়া হয়।
দুটার মধ্যে পার্থক্য কী, ওকে এটা হবে না। ওকে, আমাদের এর কি অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। প্রথমে আমরা কি দিব, প্রথমে কিন্তু আমরা ডেফিনেশন দিব। এটা ডেফিনেশন কি, ডেফিনেশন তোমাদেরকে বলা হয়েছে, আবার একটু রিপিট করে শুনে নেবা বা লেখা আছে দেখবা। পরমাণু কি বলছে, পরমাণু হলো আমাদের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান রয়েছে। ওকে, তাহলে কি বললাম, আমাদের যে পরমাণু সেটা হলো আমাদের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং যার মধ্যে আমাদের মৌলের গুণাগুণ বিদ্যমান থাকবে। আর অণু কি, দুই বা ততোধিক পরমাণু পরস্পর রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি গঠন করবে, অণু গঠন করবে। ওকে, এবং পরমাণুকে, পরমাণুর কিন্তু কোনো স্বাধীন অস্তিত্ব নেই। কেন স্বাধীন অস্তিত্ব নেই, ধরো আমি বললাম সোডিয়াম, তাই না, সোডিয়াম বললাম, তার স্বাধীন অস্তিত্ব কোথায়, সে কি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে বা সে কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারবে না, তাকে ভাঙলে আমি সোডিয়ামই পাবো, তাই না, তার তো আর কোনো ধর্ম নাই, তাই না, তাকে ভাঙলে আমি সারা জীবন সোডিয়ামই পাবো। আর অণুর কি স্বাধীন অস্তিত্ব আছে, অর্থাৎ যদি আমি অক্সিজেন না বলে ধরো আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলাম, ওকে, তাহলে আমি কি পাবো, আমি হাইড্রোজেন পাবো এবং ক্লোরিন পাবো, তাহলে দুইটা ইন্ডিভিজুয়ালি আমি পরমাণু পাচ্ছি। তাহলে বলতে পারি কি আমি, যদি হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে গঠিত হবে কি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, তারপর কি বলছি, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তারা কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই কথাটা মানে কি, এই কথাটার মানে হলো তোমাদের, আমি ধরো একটা বিক্রিয়া লিখলাম, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি লিখলাম ধরো, তাহলে কি উৎপন্ন হবে, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর উৎপন্ন হবে আমাদের HCl উৎপন্ন হবে ধরলাম। ওকে, তাহলে দেখো এখন এখানে আমাদের কি হচ্ছে, এখানে কি আমাদের এই সম্পূর্ণ মিলে এখানে অ্যাড হচ্ছে, এরকম কোনো কিছু হচ্ছে দেখো তো না। এখানে কি হচ্ছে দেখো, এখানে আমাদের সোডিয়াম আমি ধরলাম প্লাস, ক্লোরিন মাইনাস, এখানে হাইড্রোজেনকে ভাঙলে কি হয়, আমরা হাইড্রোজেন পাবো একটা আর অক্সাইড পাবো, হাইড্রোক্সাইড মূলক পাবো। এটা আমরা পরবর্তীতে জানবো কিভাবে এগুলো হয়। ওকে, তাহলে আমাদের কি, এটাও প্লাস এটা মাইনাস। ওকে, তাহলে কি হলো, সোডিয়ামের সাথে আমার হাইড্রোক্সাইড মূলক যুক্ত হলো আর কি ক্লোরিনের সাথে H যুক্ত হলো। তাহলে এখানে পরস্পর যুক্ত হচ্ছে কি, অণু যুক্ত হচ্ছে নাকি পরমাণু যুক্ত হচ্ছে, আমাদের কিন্তু ডেফিনেটলি এখানে পরমাণু যুক্ত হচ্ছে, অণু যুক্ত হচ্ছে না। এই জন্যই এই কথাটা আমাকে বলা হয়েছে, কি বলা হয়েছে, রাসায়নিক বিক্রিয়া আমাদের অংশগ্রহণ করবে কে বা অংশগ্রহণ করে কে, আমাদের অংশগ্রহণ করে হলো আমাদের পরমাণু, নট অণু, মাথায় রাখতে হবে কিন্তু এটা। এবং কি বলছে, যদি আমি পরমাণুকে যদি আমি ভাঙি কি পাবো, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাবো। এটা আমরা পরবর্তী লেকচারে জানবো, মানে কিভাবে আমি কয়টা আমাদের পরমাণু রয়েছে বা আমরা যদি পরমাণুকে ভাঙি আমি কি কি পাবো, এটা আমরা পরবর্তী লেকচারে দেখব। যদি আমি পরমাণুকে ভাঙি কি পাবো, আমি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাবো, আর অণুকে ভাঙলে কি পাবো, আমি পরমাণু পাবো। ওকে, তাহলে আমি কি বলতে পারি এখানে, যদি আমি অণুকে ভাঙি আমি কি পাবো, আমি পাবে হলো পরমাণু পাবো। ওকে, আর যদি পরমাণুকে ভাঙি কি পাবো, ইলেকট্রন পাবো, নিউট্রন পাবো, প্রোটন পাবো। ওকে, উদাহরণ তোমাকে এখানে দিয়ে দিছে সোডিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন তোমাদের জন্য কয়েকটা কুইজ MCQ কি বলছে দেখো তো, বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা কোনটি, তোমরা বলো তো। আমরা একটু আগে দেখে আসলাম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা কোনটা হবে, আমাদের কি হবে, অণু হবে না, কি হবে, পরমাণু হবে, ইয়েস পরমাণু হবে, আমাদের প্রোটন হবে। প্রোটন কার ক্ষুদ্রতম কণিকা, আমরা প্রোটন কোথায় পাবো, আমি যদি পরমাণুকে ভাঙি তাহলে প্রোটন পাবো, যে আমি পরমাণুকে ভাঙি তাহলে কি আমি ইলেকট্রন পাবো, তাই না। আমাকে বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কোনটি, অর্থাৎ মৌলিক পদার্থ যাহা পরমাণু তাহাই, তাই না, এটা এই জন্য এই কোশ্চেনটা করা হয়েছে। তাহলে আমাদের আনসার হবে কোনটি, পরমাণু। তারপরে বলছে অ্যালুমিনিয়াম নাইট্রেট এর এক অণুতে কয়টি পরমাণু আছে, আমরা কি সংকেত লিখতে জানি, আমি অ্যালুমিনিয়াম যে নাইট্রেট বললাম এটাকে আমি লিখতে জানি, এটা আমাদেরকে লেখা কিন্তু শিখতে হবে। ধরলাম অ্যালুমিনিয়াম বললাম আর নাইট্রেট বললাম, নাইট্রেট লিখলাম প্রথমে। আমরা জানি যোজনী যে এক্সচেঞ্জ হয়, অ্যালুমিনিয়ামের যোজনী কত তোমরা জানো, অ্যালুমিনিয়ামের যোজনী হলো আমাদের 3। ওকে, 3। আমি এখানে প্লাস আয়ন দিয়ে লিখলাম, কেন লিখলাম, কারণ তার সে 3টা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ সে জারণ হয়। আর নাইট্রেট কি, তার যোজনী কত, -1। ওকে, এগুলো আমি একটু পরে দেখব। তাহলে আমি যদি দুইটা বিক্রিয়া করি কী হবে, আমাদের যোজনী কি এক্সচেঞ্জ হয়ে যায় না, আমরা আশা করি জেনে আসার কথা এটা। তা ধরো আমি পরস্পর এটাকে লিখলাম, অ্যালুমিনিয়াম নাইট্রেট লিখলাম, তাহলে অ্যালুমিনিয়াম যোজনী এখানে কি 3 হবে আর নাইট্রেট যোজনী 1। তাহলে আমাদের লেখা বা না লেখার মধ্যে কোনো
পার্থক্য নাই, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে লিখে দিই, সমস্যা নেই কোনো। ওকে, তাহলে তোমাকে বলছে অ্যালুমিনিয়াম নাইট্রেট যে লিখলাম, এখানে একটি অণুতে কয়টি পরমাণু আছে দেখো তো। তা অ্যালুমিনিয়াম একটা হলো, নাইট্রেট কয়টা আছে দেখো তো, নাইট্রেট কয়টা আছে, সরি নাইট্রোজেন কয়টা আছে, 3টা আছে না, তা নাইট্রোজেন 3টা। আর অক্সিজেন কয়টা আছে দেখো তো, অক্সিজেন এখানে আছে 3টা, তাই না, এখানে অক্সিজেন আছে আমাদের 3টা, আর এখানে যুক্ত হয়েছে গুণ হয়েছে কয়টা, 3টা না, দেখো 3 গুণ 3 কত হলো দেখো তো, 4 আর 9 কত হলো, 13 হলো। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে কয়টি পরমাণু রয়েছে, 13টি। এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা কিন্তু আমাদের দেখো যশোর বোর্ড 24 সালেও আসছে, আবার 25 সালেও কিন্তু এরকম কোশ্চেন অনেক রিপিট হয়েছে। এখন তোমাকে বলছে অ্যালুমিনিয়াম ফসফেট অণুতে কয়টি পরমাণু রয়েছে, এটা তোমাদের কুইজ নাম্বার 3, তোমার ট্রাই করবে। এটা তোমাকে আমি সংকেত লিখে দিই, অ্যালুমিনিয়াম সংকেত এটা, আর ফসফেট বলছে, তাই না, ফসফেট PO4 ফসফেট -3। ওকে, তুমি এটা বের করে আমাকে আনসার দিবা কয়টা হবে। ওকে, তারপর তোমাকে বলছে কোনটি মৌলিক অণু, কোনটা মৌলিক অণু বলো, কোনটা মৌলিক অণু এবং কোনটা যৌগিক অণু, এটা আমরা একটু আগে দেখে আসছি। কোনটা মৌলিক অণু বলো তো, এটা মৌলিক অণু, এটা কি যৌগিক অণু, এটা যৌগিক অণু, এটাও যৌগিক অণু। ওকে, তারপর হলো বলছে কয়টি পরমাণু মিলে একটি অক্সিজেন অণু হয়। এটা কিন্তু রিপিট কোশ্চেন, আমি দেখে আসছি, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ, আর কিন্তু কোশ্চেনটা সেম কথাই। কয়টা বলো, কয়টি পরমাণু মিলে গঠিত হবে একটা অণু, একটা অক্সিজেন, কয়টা হবে বলো, 2টা H আর কয়টা O, 3টা, মোট কয়টা হবে, 3টা। ওকে, তারপর কি বলছে কোনটি যৌগিক অণু বলো, কোনটি যৌগিক অণু, আশা করি পারার কথা। আচ্ছা শেষ, এখন আমরা আসবো প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্য। আচ্ছা প্রতীক কি, প্রতীক হলো আমি যে মৌল বললাম, এই যে সোডিয়াম, আমি যে মৌল বললাম এখানে কার্বন ডাই অক্সাইড, আমি যে মৌল বললাম কি বললাম AU মানে সোনা বললাম, বা গোল্ড যাকে বললাম, এগুলো আমি কিভাবে নামগুলো পেলাম, বা আমার কাছে নামগুলো কিভাবে আসলো, এগুলো আমাদের নামগুলো আসছে কিভাবে, কিছু আসছে আমাদের ইংলিশ নাম থেকে, কিছু আসছে ল্যাটিন নাম থেকে। ওকে, এগুলো আমরা এখন দেখব। তাহলে তোমাকে বলছে কি প্রতীক, কি প্রতীক হলো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। অর্থাৎ আমাদের যে মৌল লিখলাম সোডিয়াম, এই সোডিয়ামটা আমাদের কোন নাম থেকে আসছে, সেটা কি ল্যাটিন থেকে আসছে নাকি সে ইংরেজি থেকে আসছে। ধরো আমি লিখলাম ক্লোরিন, সেই ক্লোরিনটা আমাদের কি ইংলিশ থেকে আসছে নাকি আমাদের ল্যাটিন থেকে আসছে। এগুলোর যে সংক্ষিপ্ত নাম আমি লিখি, পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ, এগুলো কিন্তু পূর্ণ নাম আছে। ওকে, ক্লোরিনের পূর্ণ নাম আছে ক্লোরিন, আমি সম্পূর্ণ বলি কিন্তু লিখি কি ক্লোরিন, তাই না। এগুলোর পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। ওকে, এখন তোমাকে প্রতীক লেখার নিয়মাবলী কিছু আছে, দেখো আমি প্রতীকগুলো কিভাবে লিখি। ওকে, প্রতীক লেখার প্রথম নিয়ম কি, প্রথমত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, তাই ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। এখন তোমাদেরকে বলছে কি, বলছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে লিখতে হবে। ওকে, এবং তা কী হবে, এবং তা ইংরেজি বর্ণমালার আমাদের বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। ওকে, এখন দেখো তোমাদের জন্য একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ধরো একটা মৌল বললো, মৌল ধরলাম কার্বন, আমি নাম লিখবো। দেখো তো কার্বনের সম্পূর্ণ নাম কি, কার্বন না, কিন্তু আমি কার্বনকে ডিফাইন করি কি দ্বারা, আমি কি এটাকে ডিফাইন করি সি এ দ্বারা, নো, আমি কি ফার্স্টে দেখবো এই কার্বন যেটা আছে, কার্বন, এই কার্বনটার প্রথম অক্ষর কি আছে, সি। ওকে, তাহলে আমি সি দ্বারা ডিফাইন করলাম। ওকে, এখন ধরো আমি লিখলাম, আচ্ছা সি এটা, এই সি এটা যে বললাম, সিটা কার নাম, সিটা কার বলো তো, ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ওকে, ক্যালসিয়াম, তাই না। তাহলে আমি ধরো আমার কাছে ধরো ক্যালসিয়ামও আছে, আমার কাছে কার্বনও আছে, ফুল মিনিং আছে। তাহলে আমি তো এখানে সি দিয়ে একটা লিখে ফেলছি, তাই না, সি দিয়ে লিখে কী হলো, কার্বন হলো। যদি আমি সেম কথা এখানে বলি সি, তাহলে বিষয়টা কী হয়ে গেল, আমি কোনটা বুঝবো, কোনটা ক্যালসিয়াম বা কোনটা কার্বন, আমি কিভাবে বুঝবো। সেই জন্য যখন ধরো তোমার একই সিম্বল হয়ে গেল, মানে তোমার ইংরেজি লেটার ফার্স্ট লেটারটা একই হয়ে গেল, তখন কী করবো, আমি সেকেন্ড লেটার ডিফাইন করবো, সেকেন্ড লেটার কী আছে। ওকে, তাহলে আমার কি, যখন বিজ্ঞানীগণ দেখলেন যে এরকম সেম সমস্যা হয়েছে, তখন কি তারা প্রথম লেটারটা নিলেন, তারপরে সেকেন্ড লেটার নিয়ে তারা অন্য একটা পরমাণুর বা অন্য একটা মৌলের তারা নামকরণ করলেন। আশা করি বুঝতে পারছো। তাহলে ক্যালসিয়ামের কি সেকেন্ড লেটার কী আছে, প্রথমটা হবে আমাদের কি বড় হাতের, পরেরটা হবে কি আমাদের কি ছোটো হাতের। ওকে, তাহলে ক্যালসিয়ামের সংকেত কি, সরি ক্যালসিয়ামের প্রতীক কি, সেটা হলো CA, আর কার্বনের প্রতীক কি সি শুধুমাত্র। ওকে, একইভাবে আমাদের কোবাল্টের জন্য কি, কোবাল্টের জন্য
এই সি এর সমস্যাটা একই, তাহলে আমার কি সি দিয়ে কিন্তু আমরা 3টা নাম পেলাম না, তাই না? তাহলে সি দিয়ে আমার কি হলো, এই জন্য কোবাল্টকে লেখা হয়েছে সিও দ্বারা। একইভাবে আমাদের সোডিয়াম লেখা হয়েছে ন্যাট্রিয়াম, তাই না? এটা হলো আমাদের লেটিন নাম, দেখবা কাপ্রাম, এগুলো লেটিন নাম, এগুলো আমি একটু পরে আসবো। এখন ধরো দেখে আসি কি বলছে এখানে। বলছে যদি 2 বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, এটা কিন্তু আমি বললাম। ধরো আমি কি বললাম এখানে, আমি বললাম কার্বন এবং ক্যালসিয়াম, এই দুটা কি ইংরেজি লেটার একই না, তাই না? দেখো বলছি প্রথম অক্ষর যদি একই হয় তবে প্রত্যেকটি 2 অক্ষরে লেখা হবে, তাই না? তখন কী হবে, আমাকে প্রত্যেকটা 2 অক্ষরে লিখতে হবে। নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালায় হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে, এবং অন্যটি কি একটি অক্ষর ছোট হাতের, মানে প্রথমটি তো বড় হাতের অক্ষরে হবে, দ্বিতীয়টা কি আমাদের কি ছোট হাতের অক্ষরে লিখতে হবে। যেমন কার্বনের ক্ষেত্রে আমি কি লিখছি সি, ক্যালসিয়ামের ক্ষেত্রে কী লিখলাম, প্রথমটা বড় হাতে লিখলাম সি, তারপরটা কি ছোট হাতে লিখছি। ওকে, একইভাবে কোবাল্টের ক্ষেত্রেও আমরা কি লিখছি সি বড় হাতে, তারপর কি ও। ওকে, অনেক সময় অনেকে স্টুডেন্ট দেখা যায় যে তারা এভাবে লেখে CH2O ছোট হাতে লেখে, এটা কি লেখা হবে? নো। কীভাবে লিখবো আমি যুগ লেখার ক্ষেত্রে, H বড় হাতের তারপরে কি ও। অনেক সময় দেখা যায় তারা এভাবে লেখে সোডিয়াম কার্বনেট, এটা কি আমাদের হবে? সোডিয়াম কার্বনেট এভাবে লিখবো। সোডিয়াম কি ইন্ডিভিজুয়ালি একটা যৌগ না, সরি ইন্ডিভিজুয়াল একটা পরমাণু না? সোডিয়ামে কি নামের আগে কি লিখতে হবে, সোডিয়ামটা এনটা বড় হাতের হবে, তারপরে কি আমাদের এটা হবে ছোট হাতের হবে। ওকে, এখন কি বলছে, কিছু মৌলের প্রতীক আমাদের লেটিন নামেও থেকে লিখতে হয়, মানে আমাদের 2টা নামকরণ, একটা হলো আমাদের লেটিন নাম থেকে কিছু পরমাণুর আমাদের নাম আসছে, কিছু আসছে হলো আমাদের কি ইংরেজি নাম থেকে। ওকে, আমাদের লেটিন নামগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো এগুলো হলো আমাদের কি লেটিন নাম, এগুলো কিন্তু তোমাদের মাস্ট বি একটু মুখস্থ রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। যেমন সোডিয়ামের জন্য কি ন্যাট্রিয়াম, তাই না? সোডিয়ামের জন্য হলো কি আমাদের ন্যাট্রিয়াম, আমাদের কপারের জন্য কি কাপরাম। ওকে, আমাদের পটাশিয়ামের জন্য কি ক্যালিয়াম, আমাদের সিলভারের জন্য হলো আমাদের আর্জেন্টাম। ওকে, এজি, আমাদের টিনের জন্য হলো কি স্টানাম এসএন, আমাদের অ্যান্টিমনের জন্য হলো কি এসবি স্টিবিয়াম। ওকে, এগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। আমাদের গোল্ডের জন্য বলছিলাম AU কি ওয়ারাম, তারপর লেডের জন্য হলো কি আমাদের প্লামবাম, আমাদের টাংস্টেনের জন্য হলো কি ওয়ালফাম, W দ্বারা রিফাইন করা হয়। ওকে, আমাদের আয়রনের জন্য কি ফেরাম। ওকে, Fe, আমাদের মার্কারির জন্য কি হাইড্রোজিয়ামস, HG হাইড্রোজাইরাম। ওকে ওকে, আশা করি এখন তোমাদের কিছু MCQ এখানে আছে, ফার্স্টে সলভ করে আসি। বলছে কি কোনো মূলের ইংরেজি বা লেটিন নামের সংক্ষিপ্ত রূপে কি বলে বলো তো? পরমাণু বলা হয়। ওকে, প্রতীক বলে নাকি সংকেত বলে, এগুলো কিছু বলে না। তারপর বলছে নিচের কোন প্রতীকটি লেটিন ভাষা থেকে গৃহীত হয়েছে বলো তোমরা। এটা কিন্তু আমাদের ঢাকা রাজশাহী বোর্ডে আসছিল 17 সালে। কোনটা বলো, একটু আগে দেখলাম কোনটা, সোডিয়াম। ওকে, এটা কি আমাদের লেটিন ভাষা থেকে গৃহীত হয়েছে না? তারপরে বলছে কি নিচের কোনটি অ্যান্টিমনির লেটিন নাম। দেখো এটা কতবার আসছে, নিচের কোনটি বলো অ্যান্টিমনির লেটিন নাম কি, কোনটা হবে তোমরাই বলো কোনটা হবে। আমরা অ্যান্টিমনিকে একটু আগে কী দ্বারা ডিফাইন করছিলাম মনে আছে? দেখো অ্যান্টিমনিকে আমরা কোথায় আছে, আমরা অ্যান্টিমনিকে কি দেখো কী দ্বারা ডিফাইন করছিলাম, এসবি দ্বারা না? তাহলে আমাদের অ্যান্টিমনির লেটিন নাম কী হবে বলো। ওকে, তারপর আমাদের কি বলছে সোডিয়ামের লেটিন নাম কি, সোডিয়ামের লেটিন নাম বলো কোনটা হবে। ন্যাট্রিয়াম, দেখো ন্যাট্রিয়াম কোথায় আছে। আচ্ছা ওয়ালফাম কার লেটিন নাম, এগুলো একটু মাথায় রাখতে হবে। বলো কার লেটিন নাম, ওয়ালফাম ছিল। তারপর আমাদের স্টারনাম কার লেটিন নাম, এগুলো তোমরা বলবা নিজেরা, প্র্যাকটিস করবা। স্টিবিয়াম কার লেটিন নাম, এগুলো প্র্যাকটিস করে আসবা, চিন্তা করো। দেখো আমরা আবার ফিরে আসি এখানে। সংকেত কি, সংকেত হলো কি আমার যৌগকে এক্সপ্রেস করার জন্য যে ফর্মুলা। ওকে, তাকে বলা হয় যৌগ। যেমন আমরা কি বললাম, পরমাণুকে যদি এক্সপ্রেস করি কি দ্বারা, আমাদের প্রতীক দ্বারা, তেমনি যৌগকে আমাদের এক্সপ্রেস করতে হবে না, সেটাকে বলা হয় কি আমাদের সংকেত। ওকে, কি বলো, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। ওকে, এটা একবারে ইজি। যৌগ তো আমরা জানি তাই না, সংকেত এই যে আমাদের H2 4, এগুলো কি আমাদের যৌগের সংকেত বা অন্য সংকেত, যেমন O2, এগুলো তো আর কোনো নাম থেকে গৃহীত হবে না, এটা ডিরেক্টলি আমাদের এসে পড়ছে। যেমন হাইড্রোজেন ক্লোরাইড, আমি দুইটা মিক্স করে বলবো, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন সালফেট, অক্সিজেন অণু। ওকে, এখন তোমাকে প্রতীক এবং সংকেতের মধ্যে একটা পার্থক্য দিছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতীক কি, প্রতীকের ফার্স্টে আমাদের ডেফিনেশন দিব, ফার্স্টে লেখার আগে আমাদেরকে মাস্ট বি ডেফিনেশন দিতে হবে। ওকে, তারপর বলছে কি প্রতীক শুধুমাত্র মৌলিক পদার্থের জন্য লেখা হয় তাই না, আর সংকেত কার জন্য লেখা হয়, মৌলিক এবং যৌগিক উভয়ের জন্য।
মৌলিক এবং যৌগিক উভয় পদার্থের জন্য লেখা হয়, তাই না? তারপর আমাদের বলছে কি প্রতীক মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে, তাই না? যেমন আমি লিখলাম সোডিয়াম, তাই না? সোডিয়াম কি আমার অসংখ্য সোডিয়ামকে নির্দেশ করে? না, সোডিয়াম কিন্তু আমাদের একটা সোডিয়ামকে নির্দেশ করে। ওকে, অপর থেকে কী বলেছে? অপর থেকে বলছিল সংকেত কি একটি অণুকে নির্দেশ করে। যেমন আমি দিতে পারি উদাহরণ সোডিয়াম, দিতে পারি আমি HCl। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারার কথা কি বলছে এখানে লেখাগুলো। এখন আমরা MCQ সলভ করলাম এখানে। ওকে, এটা কী ছিল? ওকে, হইল, এটা তোমাদের কাজ। এটা বলছে কোনটি টিনের প্রতীক বলো। কী ভাই, টিনের প্রতীক কী হবে? SN। বলছে পটাশিয়ামের প্রতীক কোনটি বলো। পটাশিয়ামের প্রতীক কোনটি বলো। পটাশিয়ামের ল্যাটিন নাম কী ছিল, মাথায় আছে? ক্যালিয়াম। ওকে ওকে, হলো। বলছে ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে কোনটা বলো। ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে কোনটা? কাপ্রাম। কোথায় আছে দেখো। সোডিয়াম, নাইট্রোজেন কি হবে? এটা ইংরেজি ভাষা। ক্যালসিয়াম কি? ইংরেজি ভাষা। কোবাল্ট কি? CO, এটাও ইংলিশ ভাষা। তাহলে কোনটা হবে? পটাশিয়াম। আচ্ছা, আজকে তোমাদের এই পর্যন্তই শেষ। পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।